শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য, জনগণের টাকা পাচার করতে দেওয়া হবে না বলেছেন প্রধানমন্ত্রী। শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন। চট্টগ্রামের ইপিজেড এলাকায় শিশু আয়াত হত্যায় আবিরের মৃত্যুদণ্ড। বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড। এবং গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় কয়েকটি এলাকায় জলাবদ্ধতা, দোকানপাট ও বাড়িতে পানি ঢোকায় ভোগান্তি। সমস্যার সমাধান করা হচ্ছে, দাবি কর্তৃপক্ষের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রামের বাকলিয়ায় চেয়ারম্যানঘাটা এলাকায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করেন। গত 21শে মে শহরের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ ঘটে। 22শে মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন। এদিকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত এই রায় ঘোষণা করে। 3.5 বছর আগে 5 বছরের শিশু আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে 6 টুকরো করা হয়। রায়ে একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার সন্তোষ প্রকাশ করেছে শিশু আয়াতের পরিবার। এই মামলাটি আপনারা জানেন মাত্র আজকে রায়সহ টোটাল 8 কর্মদিবসে হয়েছে। খুবই এটি কিন্তু ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী এই মামলাটি। আজকের রায়টি কিন্তু যুগান্তকারী একটি রায়, কারণ আপনারা দেখবেন 8 কর্মদিবসে কোনো মামলা সম্পন্ন হয় না। এবার অন্য এলাকার খবর। লালমনিরহাটের আদিতমারিতে শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি শ্রী বিধান চন্দ্রকে আদালতে হাজির করা হয়েছে। এ পর্যন্ত শুনানিতে সে নন্দিনীকে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বিকালে বিধানকে জেলা জজ আদালতে নেয় পুলিশ। শুনানি শেষে আসামিকে জেল হাজতে পাঠানো হবে বলে জানা গেছে। এর আগে গতরাতে আটক রণজিৎ ও বিধান সহ 3 জনের নামে হত্যা মামলা করেছে নন্দিনীর বাবা নলিনীকান্ত রায়। ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে আদিতমারিতে ফলিমারি গ্রামে শিশু নন্দিনীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গতকাল ভুট্টা ক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। 2 জন যে সাসপেক্টকে নিয়ে এসেছি, তার ভিতরে একজন ইতিমধ্যে স্বীকার করেছে হত্যার কথা এবং তাকে আমরা 2 জনকে আমরা আদালতে সোপর্দ করেছি ইতিমধ্যে এবং 164 করবে। আষাঢ়ের শুরুতে অতিবৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দোকানপাট ও বসতবাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও জলধার না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। গেল 2 দিনের বৃষ্টিতে কালিয়াকৈর পৌরসভার ডাইনকিনি, হরিতকিতলা, হরিণহাটি, বিশ্বাসপাড়া, হাবিবপুর, শিয়ালপাড়া, পূর্ব চান্দরা ও ছাপড়া মসজিদ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ঘরদোর ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। সড়ক তলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরাও। ওই এলাকার কয়েকটি পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও পানি জমে থাকায় দূরপাল্লার যান চলাচলে বিঘ্ন হচ্ছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও জলাধার না থাকা এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সচল না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। দেখতে আছেন না, পানি দিয়ে দোকানের মালামাল সব নষ্ট হয়ে গেছে। আমার সবচেয়ে বড় সমস্যা যে আমাদের পানি যাতায়াতের ব্যবস্থা নাই। প্রত্যেকটা দোকান বাসা বাড়ি সবই তলায় গেছে। এই আমরা খুবই অসহায় বর্তমানে আছি। খাইতে পারতেছে না, রান্না করতে পারতেছে না, ফ্রিজে পানি, খাটের উপর পানি। আমরা অনেকগুলা মানুষ সেখানে পানি বন্দি আছি। ড্রেনের কোনো ব্যবস্থা নাই আমাদের এখানে। যত দ্রুত সম্ভব সরকারিভাবে হোক, যেভাবে হোক ড্রেন দরকার।
পৌর প্রশাসন বলছে চারপাশে পলিথিন বর্জ্যের কারণে পানি নিষ্কাশন হতে দেরি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে এবং সমস্যার স্থায়ী সমাধানে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান পৌর প্রশাসক। একসাথে অনেক জায়গায় কাজ করছি যাতে খুব দ্রুত পানি নেমে যায় এবং যাতে ময়লা আবর্জনা, তো আমরা তো নিয়মিত ময়লা আবর্জনা আমাদের লোকজন সংগ্রহ করছে, কিন্তু পাশাপাশি যাতে লোকজনকে সচেতনতা আনার প্রয়োজন, যাতে যে পাবলিক ড্রেনগুলো আছে সেখানে যাতে ময়লা আবর্জনা এরা না ফেলে। জলাবদ্ধ এলাকাগুলোতে বসবাস করেন কয়েক লাখ পোশাক শ্রমিক। 2 দিনেও এলাকা থেকে পানি সরে না যাওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি পৌরবাসীর। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করেছিল জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের টাকা পাচার হতে দেব না, জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন হুঁশিয়ারিও দেন তিনি। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শ্রীমঙ্গল থেকে হাসনাইন তানভীরের রিপোর্ট, ক্যামেরায় আশরাফুল হক। শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে সকালে বিমানযোগে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগ সফর করছেন তিনি। সেখানে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় 155 জন ভাতাভোগীর মাঝে জুন মাসের ভাতার টাকা মোবাইল ফোনে পাঠান, তাদের হাতে কার্ড তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। তারেক রহমান বলেন, জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না, জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, জনবান্ধব বাজেটকে যারা গণবিরোধী বাজেট বলেন তারা জনগণের বন্ধু হতে পারে না। যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে। এদিকে শ্রীমঙ্গলের রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, শ্রীমঙ্গল। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1077 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72-এ। নিহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, বাকি সবাই শিশু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 36 জনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 25 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 90 জন রোগী। এছাড়া গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে পটুয়াখালীতে 30, সিরাজগঞ্জে 24, মানিকগঞ্জে 7, ব্রাহ্মণবাড়িয়ায় 13 ও যশোরে 9 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বিগত সরকারের সময়ে অনিয়ম দুর্নীতিতে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, সেই অবস্থা থেকে ফিরিয়ে বর্তমান সরকার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। সকালে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় সিভিল সার্জন অফিসে নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক জেলায় অনিয়ম হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামী 3 মাসের মধ্যে পরিপূর্ণ চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি। আগামী 3 মাসের ভিতরে আমরা ওই হাসপাতালটা চালু করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এখানে ইনশাআল্লাহ আমরা যত যন্ত্রপাতি আছে আমরা এলসি করতেছি, এসে পড়বে। ফার্নিচারের অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে, আমরা লোকবল আমরা দিব এবং ওইটা আমরা চালু করলে
এটার উপরে ভার কমবে। বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। সকালে প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ পৌরসভার সর্বাধুনিক কসাইখানার উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। বিএনপি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে জানিয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও বলেন মন্ত্রী। এবারের বাজেট জনবান্ধব বলেই মানুষ এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, টেকনিক্যাল এডুকেশনের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। টেকনিক্যাল এডুকেশন গুরুত্ব দিচ্ছি, সাথে ছাত্রছাত্রীদেরকে স্কুল বা প্রতিষ্ঠানমুখী করার চেষ্টা করছি। তার অংশ হিসেবে আমরা সাংস্কৃতিক বিকাশের দিকে আগাচ্ছি। কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় টানা ৭২ ঘণ্টা ধরে আটকে আছে পুশিনের চেষ্টার শিকার ৯ জন। এদিকে পুশিনে ব্যর্থ হয়ে যশোর সীমান্তের শূন্যরেখা থেকে হাজির করা ৩ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিনের সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ৭ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাথার উপর নামে মাত্র পলিথিনের ছাউনি, নেই খাবার, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। ৬ মাস বয়সী শিশু সাথে নিয়ে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় এভাবেই গত ৭২ ঘণ্টা ধরে মানবেতর দিন কাটাচ্ছেন পুশিনের চেষ্টার শিকার ৯ জন। গত ১৫ জুন ভোরে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এদের পুশিনে ব্যর্থ হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেই থেকে শূন্যরেখায় অবস্থানে বাধ্য হচ্ছেন এই ৯ জন। বিএসএফ এর পুশিন কার্যক্রমে সহায়তার অভিযোগে গতকাল চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার হওয়া ৭ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিএসএফ এর কাছ থেকে কিছু অনৈতিক সুবিধা নিয়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছে। তারা চোরাচালানের সাথে মূলত সম্পৃক্ত এবং একটা উপরি ইনকাম হিসেবে যেহেতু একটা সুযোগ পেয়েছে, সেই হিসেবে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ রেখে তারা বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে গোপনে পুশিনকৃত যে নারী পুরুষ বা বাচ্চা আছে তাদেরকে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরে আনা যায় অনৈতিক সুবিধার বিনিময়ে, সেই চেষ্টায় লিপ্ত ছিল। পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে সতর্ক নজরদারি ও টহল অব্যাহত রেখেছে বিজিবি। এদের সহায়তা করছে স্থানীয় বাসিন্দারাও। আমরা খুব বিজিবির সাথে পাহারা করছি সতর্ক করে, এবং যদি না হয় সেই চেষ্টা আমরা করছি এবং এলাকা থাইকেও যাবো এবং বিডারও পাহারা করছে। আমরা চেষ্টা করবো যাতে না হয় পুশিংটা। 24 ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে, বিজিবি আছে, এরা সব একসাথে সবাই ডিউটি চলছে। বিজিবি প্রস্তুতি আছে, তার সাথেও যথেষ্ট পরিমাণ আমরাও আছি। গতকাল যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনে ব্যর্থ হয় বিএসএফ। রাতে শূন্যরেখা থেকে এদের সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। সকালে প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন তিনি। পরে সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সোনা মসজিদ বিউপিতে বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। সীমান্তে নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কেও খোঁজ নেন মার্কিন রাষ্ট্রদূত। কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। সকালে মহাসড়কের মডার্ন মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় আলু চাষি ও মালিকরা অভিযোগ করেন কোল্ড স্টোরেজ মালিকরা ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি করেছে, যা অযৌক্তিক বলে দাবি তাদের। একদিকে আলু চাষের খরচ বৃদ্ধি, দাম কম, অন্যদিকে কোল্ড স্টোরেজের অযৌক্তিক ভাড়ায় নাজেহাল তারা। কোল্ড স্টোরেজ মালিকরা ভাড়া না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। বিক্রমপুর ওই এলাকার ভাড়া আছে 160 টাকা, 180 টাকা থেকে 200 টাকা, আর আমাদের রংপুরে ভাড়া করছে 400 টাকা, 400 থেকে 450 টাকা। 1 কেজি আলুর ভাড়া করছে 60 টাকা, আমাদের ঢুকাইতে খরচ পড়ছে 3 টাকা, 10 টাকা, আর আলু বিক্রি হয়েছে 16 টাকা। তাহলে আমরা পাইতেছি 6 টাকা। 6 টাকা উৎপাদন খরচ হচ্ছে 15 টাকা, তাহলে আমরা উৎপাদন খরচ আমাদের 15 টাকা, আমরা পাইতেছি 6 টাকা, আমাদের প্রতি কেজি 9 টাকা লস।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় রংপুরের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈজ্ঞানিক সেমিনার। সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগ, জেলা পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ চাইল্ড নিউরোলজিস্ট সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত হয় দিনব্যাপী এই সেমিনার। এতে অংশ নেন 2 শতাধিক শিশু বিশেষজ্ঞ ও ইন্টার্ন চিকিৎসক। সেমিনারে আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন তারা। এক সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন জেলায় সবজির দাম কমেছে। এক সপ্তাহ আগে রাজবাড়ীতে প্রতি কেজি পটল, করলা, বেগুন ও পেঁপে সহ বিভিন্ন সবজি কেজি প্রতি বিক্রি হয়েছে 50 থেকে 70 টাকায়। বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। সাতক্ষীরায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। তবে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। সিরাজগঞ্জে সবজির দাম কমলেও আলুর দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা। এদিকে যশোরে ডিমের দাম ডজন প্রতি কমেছে 18 টাকা। সবজি ও ডিমের দাম কমায় সন্তুষ্ট দিনাজপুরের হিলির নিম্ন আয়ের মানুষ। বগুড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত হচ্ছে 2টি বহুতল আবাসিক ভবন। এসব ভবনে শতাধিক পরিবারকে দেওয়া হবে এক কক্ষ বিশিষ্ট একটি করে ফ্ল্যাট। তবে এ সম্প্রদায়ের মানুষের দাবি, এক কক্ষের কারণে এসব ফ্ল্যাট কাজে আসবে না। জেলা রিপোর্টার খোরশেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 4 বছর আগে বগুড়ায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য 2টি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনুমোদন অনুযায়ী স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে শহরের চক সূত্রাপুরে বসবাসরত হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য 72টি ফ্ল্যাট এবং কাটনাপাড়ায় 48টি ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত হয়। জমি সংকটের কারণে কাটনার পাড়ায় কাজ এখনো বন্ধ থাকলেও শুরু হয়েছে চক সূত্রাপুর এলাকায় হরিজন কলোনিতে 18,46,91,000 টাকায় 7 তলা বিশিষ্ট ভবন তৈরির কাজ। এ কাজ শেষ হলে এর সম্প্রদায়ের প্রতিটি পরিবার পাবে একটি করে এক কক্ষের ফ্ল্যাট। এতে সন্তুষ্ট নয় এ সম্প্রদায়ের মানুষ। তারা বলছেন, এক রুমের ফ্ল্যাটে তাদের বড় পরিবার নিয়ে থাকা কঠিন হবে। অনেকের পরিবারে 5 থেকে 7 জন সদস্য। এক কক্ষের আবাসন তাদের জন্য নতুন সংকট তৈরি করতে পারে বলেই আশঙ্কা। আমরা চাই 3টা করে আমাদের রুম না দিলে আমরা তখন আমাদের যেভাবে রুম ছিল সেভাবে বানাই দিতে বলেন। এই যে একটা রুমে বউ বাচ্চা, তারপর বেটার বউ, এগুলা নিয়ে থাকা মুশকিল। তো এই যে বিল্ডিংটা হচ্ছে, আমরা যদি এরকম সুখ সুবিধা যদি না পাই তাহলে তো আমাদের বিল্ডিং করে লাভ হচ্ছে না। আমরা শুনলাম যে একটা রুম, একটা বাথরুম, একটা ডাইনিং রুম, তাহলে তো আমার যে একটা ছেলে কিংবা একটা মেয়ে আছে, তাহলে আমরা তো একই হয়ে গেল। তবে ভবন বাস্তবায়নকারী সংস্থার প্রকৌশলীরা বলছেন, পরবর্তী ভবন তৈরি করার সময় হরিজন সম্প্রদায়ের এই দাবিগুলো বিবেচনার সুযোগ রয়েছে। এটা হলো সিঙ্গেল ফ্যামিলির জন্য, কিন্তু যখন বৃদ্ধি পাবে সেক্ষেত্রে যেহেতু ওখানে অনেকগুলো অনেক জায়গা আছে, সেখানে আমরা যদি এই চিন্তাগুলো করে যদি পরবর্তীতে যদি আমরা যদি এটা মোটিভেশন করে, এবং শুধু তাই না, পরবর্তীতে আমাদের যে আরেকটা বিল্ডিং আমরা ওখানে হবে আশা করতেছি, সেখানে হলে কিন্তু এই চেঞ্জগুলো কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। গত 23-24 অর্থ বছরে শুরু হওয়া এ প্রকল্পের কাজের মেয়াদ 2 দফা বাড়িয়ে 2027 সালের 24শে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। বর্ষা মৌসুমের সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক এই সংলাপের আয়োজন করে। সংলাপে বক্তারা সাতক্ষীরা পৌর এলাকাকে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্কের আওতায় আনা, বাণিজ্যিক মৎস্য ঘের বন্ধ করা, খাল বিল ও নদী নালা দখলমুক্ত করা, অকেজো স্লুইস গেট দ্রুত সচল করা সহ 7 দফা সুপারিশ করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে 2 দিনব্যাপী বিজ্ঞান প্রকৌশল ও তথ্য প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার। সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর আব্দুল্লাহ আল মামুন। মূল প্রবন্ধ পাঠ করেন জাপানের আইজো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জুং পিল শিন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আব্দুল হাসনান মোহাম্মদ শামীম, প্রভিসি ডক্টর নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ডক্টর আনোয়ার হোসেন। সম্মেলনে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সহ দেশে বিদেশের শতাধিক শিক্ষক ও গবেষক 39টি সেশনে 308টি গবেষণাপত্র উপস্থাপন করবেন।
এইচআইভি প্রতিরোধ এবং আক্রান্তদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা ও নৈতিক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগে এই কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল এইডস ও এসটিডি প্রোগ্রামের আওতায় বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে ৩০ জন সাংবাদিক ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল এইডস ও এইচটিডি প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা বক্তব্য রাখেন। খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক পুলিশ দম্পতির বিরুদ্ধে এক গৃহপরিচারিকাকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দুপুরে সোলার পার্ক সংলগ্ন সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী পপি মিত্রের বাসা থেকে ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করে সোনাডাঙ্গা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায় পুলিশ। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ, ওই গৃহপরিচারিকার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল পুলিশ দম্পতি। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে মানবাধিকার কর্মীরা। প্রকৃতিতে বাঁচি, প্রকৃতি বাঁচাই। এই প্রতিবাদে খুলনায় অনুষ্ঠিত হয়েছে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতের গুরুত্ব, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় শীর্ষক সেমিনার। দুপুরে নগরীর সোনাডাঙ্গার সোলার এনার্জি পার্কে জেলার পরিবেশ সুরক্ষা মঞ্চ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সেমিনারে খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি বান্ধব নগর হিসেবে গড়ে তুলতে দ্রুত সোনাডাঙ্গা সোলার পার্ক চালুর দাবি জানান বক্তারা। ২০০৮ সালে সোনাডাঙ্গায় ৪.33 একর জমির ওপর ২০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পার্ক ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলে খুলনা সিটি কর্পোরেশন। তবে কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণের অভাব ও অব্যবস্থাপনার কারণে ২০১২ সালে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। দর্শক, মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের লক্ষ্য, জনগণের টাকা পাচার করতে দেওয়া হবে না বলেছেন প্রধানমন্ত্রী। শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন। চট্টগ্রামের ইপিজেড এলাকায় শিশু আয়াত হত্যায় আবিরের মৃত্যুদণ্ড। বাকুলিয়া শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড। এবং গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় কয়েকটি এলাকায় জলাবদ্ধতা, দোকানপাট ও বাড়িতে পানি ঢোকায় ভোগান্তি। সমস্যার সমাধান করা হচ্ছে দাবি কর্তৃপক্ষের। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা ৬টায়। দেখার আমন্ত্রণ রইল।